কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বরিশাল নগরী। এটি দেশের প্রাচীন জনপদের ভেতরে অন্যতম। তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর 1801 সালে বরিশালে স্থাপিত হলে শহর হিসেবে ব্যাপক গুরুত্ব বাড়ে বর্তমান বরিশালের বেশ কয়েকটি পুরাতন এলাকার মধ্যে অন্যতম পুরাতন এলাকা হিসেবে পরিচিত আলেকান্দা। সময় বয়ে চলে তার আপন গতিতে, তার চলার পথে ঘটে যায় অজস্র ঘটনা। সেসব ঘটনার সমন্বয়ে সৃষ্টি হয় ইতিহাস। সেরকমভাবেই ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা, চিকিৎসা সেবা নিয়ে গড়ে ওঠা বরিশাল নগরীর এই আলেকান্দা এলাকা, যেখানে ব্রিটিশ শাসন আমল থেকেই মানুষের বসতি। তবে স্বাধীনতার পর থেকে এখানে মানুষের বসতি ধীরে ধীরে বাড়তে থাকে। সেই সাথে উন্নত হতে থাকে এখানকার মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থারও। ব্রিটিশ শাসন আমল থেকে এখন পর্যন্ত এই এলাকার মানুষের কতটা পরিবর্তন হয়েছে, কতটাই বা উন্নয়ন ঘটেছে অর্থনৈতিক অবস্থার, সে কথাই বলছি এখন। একসময় খালসমূহের সৌন্দর্যে নগরীর চিত্র ছিল অপরূপ। সেজন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বরিশালকে আখ্যায়িত করেছিলেন বাংলার ভেনিস হিসেবে। এই আলেকান্দা এলাকার ভেতর দিয়েও একসময় বহমান ছিল খাল, যেই খালের সংযোগ ছিল কীর্তনখোলা নদীর সাথে, যেখানে চলতো বড় বড় গয়না নৌকা। মানুষের চলাচল ও মালামাল আনা নেয়ার কাজে ব্যবহার হতো এই খাল। সময়ের বিবর্তনের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে সেই খালের অস্তিত্ব। এই যে ডিসির বাংলোর এই অপোজিটেই তুমি যদি যাও, ওখানে একটা খাল দেখবে। এই খালটি কিন্তু আমি ছোটবেলায় দেখেছি, এবং এই খাল দিয়ে বড় বড় নৌকা তোমার বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী, ফসল, ধান, চাল বিশেষ করে এগুলো তারা নিয়ে এখান দিয়ে ঢুকতো, এবং ওই যে স্কুলের এখন যেটি আটকে দেওয়া হয়েছে বড় রাস্তা, ওইখান দিয়ে বের হয়ে কীর্তনখোলায় চলে যেত। ওই রাস্তার অপোজিটেই কিন্তু নদী ছিল, যেখানে এখন দোকানপাট, ঘর বাড়ি, একটা হাসপাতাল ইত্যাদি নানান রকমের নির্মাণ করা হয়েছে ব্যবসায়িকভাবে। সবাই কিন্তু তোমার খাল বন্ধ করে দেওয়া হয়েছে। বরিশালকে বলা হয় মসজিদের শহর। আলেকান্দায় প্রবেশ করতে গেলেই দেখা মিলবে প্রায় 75 বছর পুরনো বাইতুল মামুন জামে মসজিদ। সময়ের পরিবর্তনে পাল্টে গেছে মসজিদটির চিত্র। এছাড়া বাংলা বাজার আলেকান্দা এলাকার সবচেয়ে পুরাতন ও একমাত্র বাজার। তবে এটি বাংলা বাজার নামে পরিচিতি পায় স্বাধীনতার পরে। এর আগে পাকিস্তান আমলে এই বাজার গড়ে তোলা হয়েছিল বলে এটি পরিচিত ছিল পাকিস্তান বাজার নামে। তখনকার সময়ে হাতে গোনা কয়েকটি দোকান থাকলেও এখন এই বাজারকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। স্বাধীনতার পরেই এটা পাকিস্তান বাজার কাটতে বাংলা বাজার নামকরণ হয়েছে। বাজারে টিনের দোতলা ঘর ছিল, ওই কাঠের খুঁটির উপর। এটা স্বাধীনতার পরে এটা বাজারটা উন্নতি হয়েছে আর কি। বেশি ঘনবসতি ছিল না, খুব কম ছিল, এখন ঘনবসতি হয়ে গেছে। একটু যদি ড্রেন, রাস্তাঘাট নিম্ন হয়ে রয়েছে, এই মেইন রোড তুই যেগুলা ইতে ঢুকছে, অলিগলিতে ঢুকছে, এগুলো বড় অনুন্নত। বৃষ্টি হলে পানিতে জমে যায়, ড্রেন নাই ভালো, খুব অসুবিধায় মানুষ কাটে। প্রায় 55 বছরের পুরনো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বয়স বাড়লেও খুব একটা পরিবর্তন আসেনি অবকাঠামোর। অন্যদিকে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। হাসপাতালটির উন্নয়নে ও সমস্যার সমাধানে নানা ধরনের উদ্যোগ ও পরিকল্পনার কথা জানালেন হাসপাতালটির পরিচালক। আমরা যেহেতু 500 বেডের হসপিটাল, সেই 68 সেনে তৈরি এখন থেকে প্রায় 56 বছর পূর্বে। তো সেই ক্ষেত্রে রোগী যেহেতু বাড়তেছে, আমাদের অবকাঠামোর উন্নয়ন কিন্তু সেরকম হয়নি এবং পদও সৃষ্টি হয়নি। তার প্রেক্ষাপটে আমরা রোগীর সেবা দিচ্ছি, কিন্তু যেহেতু পদ বৃদ্ধি পায় না,
রোগীর সংকুলনের জায়গা নেই, আমাদের সর্বত্রই জায়গায় হাহাকার। তো আমাদের রোগীদের অনেক সময় ফ্লোরে থাকতে হয়, অনেক সময় টয়লেটের পাশে থাকতে হয়, অনেক সময় বারান্দায় থাকতে হয়। আমরা সেবা দিচ্ছি কিন্তু রোগীরা সন্তুষ্ট হতে পারে না, কারণ তাদের সেই অবকাঠামোগত উন্নয়ন যেহেতু হয়নি। এবং আমাদের প্রতিদিন আউটডোরে প্রায় 3000 রোগী, ইনডোরে প্রায় 3000 রোগী, এই 6000 রোগী কিন্তু পদচারণা এখানে। এই 6000 রোগীর প্রতিজনের সাথে কমপক্ষে 3-4 জন করে অ্যাটেন্ডেন্স থাকে। 18,000 আমার দর্শনার্থী এখানে আসে, এর সাথে আমার 6000 রোগী, এই 24,000 লোক, সাথে আমাদের মেডিকেল কলেজের অধ্যাপকগণ, সাথে আমাদের ডক্টরস, নার্সেস, মেডিকেল স্টুডেন্ট, নার্সিং আমাদের স্টুডেন্ট আছে, আইএসটি স্টুডেন্ট আছে, আমাদের কর্মচারী আছে, এই সব মিলিয়ে প্রতিদিন প্রায় 30,000 লোকের সমাগম এই হসপিটালে। তো যেহেতু আমাদের 500 বেডের জন্য এই হসপিটাল, তাই 30,000 লোকের যদি এখানে আমি বলি যদি প্রস্রাব পায়খানা থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম এখানে গণ্ডির মধ্যে থাকে, তো সেখানে সব কিছু প্রভাব পড়বে। 15 বছরে কোনো বিল্ডিংয়ে কিন্তু আয়ু আসলে থাকে না, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রায় জায়গায় খানাখন্দ, ভাঙা কিছু অংশ থেকে রড বেরিয়ে আসছে, কোনোখানে প্লাস্টার খসে পড়তেছে, কোনো টয়লেট নষ্ট হয়ে গিয়েছে, কোথাও পাইপ নাই। এই সমস্যাগুলোতে আমরা জর্জরিত। বরিশাল শহীদ আব্দুর রব শ্রেণীবাদ স্টেডিয়াম কীর্তনখোলা নদীর তীরে 1966 সালে নির্মিত হয়েছিল এটি। তবে প্রতিষ্ঠার 58 বছরেও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা যায়নি স্টেডিয়ামটি। একসময় বরিশালের তরুণদের খেলাধুলায় বেশ জনপ্রিয় ছিল এটি, তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে হারিয়ে যাচ্ছে খেলার প্রতি আগ্রহ। তবে স্থানীয় পর্যায়ের খেলাগুলো আবার শুরু করতে পারলে সেই পুরনো দিনগুলো আবার ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন এই ফুটবলার। তখনকার ফুটবলের ক্রেজ ছিল, ফুটবলের উন্মোদনও ছিল। তখন লিগ প্রতি বছরে প্রতি ইয়ারে লিগ হইতো। টাকা পয়সার ঝনঝনে না থাকলেও ওই সময় অনেক প্লেয়ার ছিল। 90 দশক থেকে আমি লিগের খেলা শুরু করি বরিশালে, তখনও অনেক জমজমাট লিগ ছিল, বড় বড় প্লেয়াররা ছিল, তাদের সাথে খেলতাম। মাঠে প্লেয়ার এত পরিমাণ প্লেয়ার ছিল যে প্লেয়াররা লাস্ট পর্যন্ত প্লেয়াররা বসে থাকতো সাইড বেঞ্চে। এই অবস্থা ছিল ফুটবলের। দর্শক হয়তো লিগ হইলে দর্শক উপচে পড়া দর্শক ছিল, এখন সেই ক্রেজটা নাই। এখন প্লেয়ারদের ধরে ধরে নিয়ে আসতে হয়। বরিশালের মানুষের কাছে বেলস পার্ক নামে পরিচিত এই জায়গাটি। গল্প, আড্ডা, গান, খেলাধুলা যেন এখানে না আসলে জমেই না। 1896 সালে বিটসন বেল এই বিস্তীর্ণ উদ্যান নির্মাণ করেন। এছাড়াও এই এলাকার আমতলার মোড়ে রয়েছে স্বাধীনতা পার্ক, যার অবস্থান ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশেই। আপনাদের শৈশবটা এই অঞ্চলে আর কি বা এই আলেকান্দা এলাকায় কিরকম ভাবে কেটেছিল? তখনকার আসলে এখানকার চিত্রটা কিরকম ছিল, কতটা আনন্দ করতেন, আর এখন আসলে কিরকম পরিবর্তন হয়েছে জায়গাটা? আসলে সত্যি বলতে এটা এরকম জায়গা, আমার শৈশব এখানে কেটেছে, কৈশোর এখানে, যৌবন এখানে। তো সেই জায়গা থেকে বলতে পারি যে আসলে আমরা ওই সময়টা একটা কি বলবো যে শৈশবের যে আনন্দটা আমরা পুরোপুরি সেটা ধারণ করছি, আমরা পুরোপুরিভাবে সেটাকে লালন করছি। তো সেই জায়গা থেকে আমাদের খেলাধুলা, আমাদের পড়াশোনা, আমাদের কৃষ্টি কালচার, সত্যি বলতে কি যে আমরা যেটা করছি সেটা হলো যে বিনোদন, আনন্দ। এই আবহাওয়াতে আমরা এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে আমরা ফুটবল নিয়ে নেমে যেতাম। বৃষ্টি হলে আমরা সব ছেলেপেলেরা, এই কোয়ার্টারের ছেলেপেলেরা আমরা মাঠে ফুটবল নিয়ে নেমে যেতাম। ফুটবল 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা যে যতটুকু পারতাম খেলতাম। এই যে পুকুরটা দেখছেন আমাদের পিছনে, যে পুকুরটা, এই পুকুরে এসে লাভ, মানে আবার সেই চোখ লাল করে ডুবায় ডুবায় উঠতাম। কীর্তনখোলা নদীর তীরে শতবর্ষীয় এই সুউচ্চ চূড়া পরিচয় করিয়ে দেয় আলেকান্দা এলাকার, যা অনেক দূর থেকেও স্পষ্ট দেখা যায়।
বরিশাল ব্যাপটিস্ট চার্চ আলেকান্দায় আনুষ্ঠানিকভাবে নির্মাণ হয় 1905 খ্রিস্টাব্দে, যা নির্মাণ করেছিলেন জন কেরির পৌত্র রেভা কেরি। তখনকার সময়ে এটি লাল ইটের তৈরি ছিল। কালের স্রোতে পুরাতন সেই গির্জাঘরটি অতীত হলেও 1988 সালে পুনর্নির্মাণ হয় ব্যাপটিস্ট চার্চ। পশ্চিম পাশে আপনার একটা লাল বিল্ডিং ছিল, আমাদের গির্জা। সেখানে একটা বড় চূড়াও ছিল, চূড়াটা বন্যায় ভেঙে গেছে। এই নূতন গির্জাঘরটা 1988 সালে আমাদের এখানে আমরা করি সংঘের মাধ্যমে। আমাদের নূতন পাঠশালা আমরা এই নতুন গির্জার পূর্ব পাশে আমরা করি এবং সেটা এখন ভালোভাবেই চলে। এখানে কেবল খ্রিস্টানরা পড়াশোনা করে না এই প্রাইমারি স্কুলে, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেক ছাত্রছাত্রীই সুযোগ পায় এবং পড়াশোনা করে। বরিশাল ব্যাপটিস্ট চার্চকে কেন্দ্র করেই আলেকান্দা উলিয়ামপাড়ায় বসতি গড়ে ওঠে। জনসংখ্যার বিস্তার লাভ করতে থাকলেও বাড়েনি ব্যাপ্তি। উলিয়ামপাড়া ছাড়াও বাংলাবাজার পাড়া, সাগরদীপাড়া, বেলস পার্ক পাড়া সহ বেশ কিছু খ্রিস্টান কলোনি রয়েছে। তবে ধীরে ধীরে মানুষের বসবাস বাড়ার সাথে সাথে এখানে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন, হারিয়েছে খেলার মাঠ, পুকুর। আগে যেখানে ছিল অসংখ্য টিনের ঘর, সেখানে এখন অল্প বিস্তর টিন আর বাঁশের বেড়ার ঘরের দেখা মেলে এই উলিয়ামপাড়ায়। বসতি এই টোটাল আলেকান্দায় খুবই সামান্য ছিল। অনেক বড় বড় বাড়ি ছিল, অনেক পুকুর ছিল, হয়তো কাদামাটার রাস্তা ছিল, দুই একটা রাস্তা একটু পাকা ছিল। কিন্তু সেই সময়ের যে শান্তি, প্রশান্তি বা আনন্দ, যে সহমর্মিতা, এইসব বিষয় আগে যেরকম ছিল তার চাইতে এখন অনেকটা সেটা লোপ পেয়েছে। যদিও শিক্ষা টিক্ষা এইসব বিষয় এখনও আলেকান্দাবাসী ধরে রেখেছে, কিন্তু জনসংখ্যার আনুপাতিক হার অন্য অন্য জায়গার থেকে আলেকান্দায় অনেক বেশি হয়েছে। আজকের যে চলাফেরা আমাদের স্বাচ্ছন্দ্য ছিল, খেলাধুলার যে জায়গাগুলো ছিল, সেই সব অনেক লোপ পেয়েছে। তবে সহ অবস্থানের দিক থেকে আলেকান্দা এখন আমরা খুবই ভালো অবস্থানে রয়েছি। প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যা নিকেতন ব্যাপটিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়। পূর্বে যখন নারী সমাজ ছিল অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন, তখন মিসেস সেল নামের একজন বিদেশি নারীর চেষ্টায় যে ছোট্ট বিদ্যালয়টি জন্ম লাভ করেছিল, সেটাই আজকের এই বৃহৎ অট্টালিকা সমৃদ্ধ ব্যাপটিস্ট মিশন বালিকা বিদ্যালয়টি। 1849 সালে এটা তৈরি হয়। যদি বর্তমানে ধরেন প্রায় 169 বছর প্রায় হয়ে এসেছে, 70 বছরের কাছাকাছি। আর এই ভবনটি তৈরির মূল উদ্দেশ্য ছিল যেখানে নারীদের একটা নিরাপদ আশ্রয়ের জন্য, নিরাপদ আশ্রয়ে তারা সুন্দর শিক্ষায় শিক্ষিত হয়ে নারী সমাজকে বিকশিত করার জন্য এই স্থানের এই বিল্ডিংটি করা হয়েছিল, যেটা তৎকালীন মিশনারিদের একটা খুব সুন্দর একটা প্রচেষ্টা ছিল। নারীর শিক্ষার যে একটা প্রভাব বিস্তার করেছে, কোথা থেকে তার শুরু, এই বরিশালের নারী শিক্ষাটার শুরু কোথা থেকে, মিশনারিরা কীভাবে শুরু করেছে, এটা বর্তমান প্রজন্মের কাছে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এবং আমরা কখনোই চাই না এই বিল্ডিংটাকে বা এই ভবনটিকে নষ্ট করতে, কারণ এটা হচ্ছে একটা আমাদের পুরাতন একটা স্মৃতি। তার পাশেই 110 বছরের পুরনো ব্যাপটিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়। শুরুর দিকে ব্যাপটিস্ট মিশন বালক ও বালিকা বিদ্যালয় একসাথে পাঠদান শুরু করলেও পরবর্তীতে 1914 সালে বালক উচ্চ বিদ্যালয় আলাদাভাবে নির্মাণ করা হয়। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটা হলো একদম শুরুর 1914 সালের ভবন। এবং আমাদের পিছনের যে হস্টেলের ভবনটা দেখেন, এইটাও 1914 সালের। এবং এই কাজগুলো এতটা পরিকল্পিতভাবে করা হয়েছিল যে এইটা এত বছরের পুরানো ভবন, 110 বছরের, সেটা বোঝার উপায়ই নেই। এখনও দেখলে একদম নতুনের মতো মনে হয়। এবং এই ভবনগুলোতে এখনও স্টুডেন্টরা
থেকে ওরা পড়াশোনা করে। প্রত্যন্ত অঞ্চল থেকে যে যারা আর কি সুবিধা বঞ্চিত, পড়াশোনার সুযোগ যাদের ছিল না, এই বাচ্চারাই কিন্তু ওই পুরাতন আমল থেকে শুরু করে এই অবধি পর্যন্ত এখান থেকে সেবা পেয়ে যাচ্ছে। এই যে পুরাতন ভবনগুলো এখনো আসলে ওই রকমই রেখেছেন আপনারা, এর আসলে কারণটা কি? এটা দুইটা কারণ। একটা হলো অতীত আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, আমরা অতীতের উপরে বেস করে ভবিষ্যৎ দেখি, চিন্তা করি। এই নতুন যে জেনারেশন, এটা যদি ওরা সচক্ষে দেখে তাহলে ওদের আর বর্ণনা দেওয়ার দরকার হয় না। এবং ওই আমলেও 110 বছর আগে বা তারও আগে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে পরিকল্পনা মাফিক করা যায়, ক্লাসরুম কেমন হবে, শিক্ষার পরিবেশ কেমন হবে, যখন একটা ভালো রাস্তা ছিল না, ভালো ঘর ছিল না, তখন এইরকম প্রাসাদসম ভবনে বাচ্চারা পড়াশোনা করতে পারবে, এই সুযোগ সুবিধাগুলো পাবে। এইটা হলো ওরা আমাদের স্কুলের অতীত ঐতিহ্য, সেইটা দেখার একটা সুযোগ পাচ্ছে। এটা এক ব্রিটিশ ভদ্রলোক উইলিয়াম ক্যারি বাংলার শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে বাংলা ভাষা এবং বাংলাদেশের ওই সংবাদপত্র প্রচলনের ক্ষেত্রে ওনার ভূমিকা অনস্বীকার্য। আমরা অনেকেই তার নাম শুনেছি, ডক্টর উইলিয়াম ক্যারি। ওই উইলিয়াম ক্যারির নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠান, উনি এই প্রতিষ্ঠানের জায়গা থেকে শুরু করে এই ভবনের সমস্ত কিছু উনি নিজে করে দিয়ে গেছেন। বরিশালের দক্ষিণ আলেকান্দা এলাকা 4টি ওয়ার্ড নিয়ে গঠিত। রয়েছে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ। ধীরে ধীরে শতবর্ষীয় এলাকার জনসংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এখানকার মানুষের অর্থনৈতিক সচ্ছলতা, বেড়েছে জীবন মান।